তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার দিনটা শুরু করছি। তো চলো দুপুর অবধি আমরা কী করছি তোমরা দেখতে থাকো। সানবি ঘুম থেকে উঠলো, এখনও গোপুসোনা ঘুম থেকে ওঠেনি। তো যেহেতু আজকে ছুটির দিন সেভাবে ওকে এখনও ডাকলাম না, ও একটু ঘুমিয়ে নিক। তো চলো আমি প্রথমেই চলে যাই পুজো করতে। সকাল সকাল পুজো দিয়ে নিতে পারলে মনটা তো বেশ ভালো হয়ে যায়। তারপর পুজোর ফুলের থালায় যদি এত রকমের ফুলের বাহার থাকে তো এনার্জিটাই একটা অন্য রকমের থেকে যায়। তো আমি সমস্ত ঠাকুরকে প্রায় পুজো দেওয়া সেরে ফেলেছি, ফুল চড়িয়েছি, ভোগও চড়ানো হয়ে গেছে। তো আমাদের প্রচুর রকমের ঠাকুর রয়েছে, সবই আমার শাশুড়ি মার, এবং ভোলেনাথকে যা যা ফুল দিয়ে পুজো দিতে হয় প্রায় প্রত্যেক দিনই আমি সেই সমস্ত ফুল পাই। মানে বলতে পারো এটা একটা আলাদা রকমের ভাগ্যের দরকার হয়। সমস্ত রকমই ফুলই আমার ফুলের চুবড়িতে আমি রোজই পাই। গণপতি বাবাকে দুর্ব, লাল ফুল সমস্তটাই আমি রোজই পাই। তারপর একটুখানি আমি হনুমান চাল্লিশা পাঠ করে নিলাম। এরপর আমি একটা কাজ সেরে রাখবো যেটা সামনের মঙ্গলবারে দরকার। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কাজ করব, সামনে যেহেতু মঙ্গলবার, তো এই ধানগুলো আমি একটুখানি ছাড়িয়ে রাখবো, কারণ জব আর ধান লাগে। তো জবটা আমি অলরেডি ছাড়িয়ে ফেলেছি, এবার ধানটা ছাড়িয়ে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। চলো আমি ধানটা ছাড়িয়ে নিই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই কাজটা করে নিই। এটা করে ফেলে রাখবো করলে হয় না, কারণ এই ধান থেকে খোসা বার করতে একটু সময় সাপেক্ষ। জব থেকে খোসাটা আমি আগের দিন পুজো করতে এসেই বার করে নিয়েছিলাম। আজকে ধান থেকে খোসাটা বার করে নিই, কারণ মঙ্গলবার একদম আগত। তো সেদিন আমার সকালবেলায় পুজোয় লাগবে, মা মঙ্গলচণ্ডীর পুজোয় 17টা করে ধান, 17টা করে জব আমাদের এখানে পুজোয় লাগে। তো সেই হিসাবে আমি ধান জবটা খুঁটে নিচ্ছি। তো দেখো এই যে আমার ধানটা ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়ে এরপর চলে এসেছি রান্নাঘরে। অনেকটা সারাদিন অনেক কিছু কাজ করতে হবে এবং অনেক কটা কাজও আমার বাকি রয়েছে। তো তার জন্য একটা এনার্জি পাওয়ার প্রয়োজন। তো সেই হিসেবে চাটা খেলে একটু এনার্জিটা পাবো, কারণ আজ যেহেতু রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো কাজও আমার অনেক রকমের রয়েছে এবং সমস্ত কাজটা আমি সময়ের মধ্যেই শেষ করব সেটা ভেবেই নিয়েছি। তো চা খাওয়ার পর আমি আগে বিছানাটা ফার্স্ট টাইম পরিষ্কার করে নিচ্ছি। ওই চাদরটাই পাতবো, ফার্স্ট একবার চাদরটা ঝেড়ে নিয়ে পেতে নিচ্ছি, কারণ এই চাদরটা আমি 2-3 দিন আগেই পেতেছিলাম। আর 1-2 দিন যাক, তারপর আবার চাদরটা চেঞ্জ করে নেব। ছেলে মেয়েকে একটুখানি বাইরে বসতে বললাম, কারণ ওরা এই বিছানার ওপরই পড়তে বসবে। তো চাদরটা চলো পেতে নিই, তো তারপর ফিরে আসছি। চুপ কর। আমার একদম বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার ওদেরকে একটু পড়াতে বসাই। তো পড়াতে বসিয়েও আমি একসাথে দুটো কাজই করব, কারণ গোপুসোনা যেহেতু এখন নিজে নিজেই একটু লিখতে শিখে গেছে, তো ওর সামনে আমি দাঁড়িয়েও থাকবো। আর এই যে জামা কাপড়গুলো আগের দিনকে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এখনও ঘর ঝাড় দেওয়া বা মোছা ওগুলো কিছুই হয়নি। তো সেই হিসাবে আমি ওকে একটু পড়াতেই এগুলো ভাঁজ করে নিই এবং যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিই। তো চলো দেখতে থাকো। আর এর ফাঁকেই আমি সোজা চলে যাব একটুখানি রান্নাঘরেও। তো রান্নাঘরেই চলেও এসেছি, এখানে বানাবো পেঁপের তরকারি। সেটা প্রেশার কুকারেই করব, কারণ সময়টাও কম লাগবে, গ্যাসটাও কম পুড়বে। কিন্তু এই পেঁপের তরকারি বানাতে এসেও আমি আমার গোপুসোনাকে আমার সাথে নিয়েই চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ ও ওই দিকে বসে পড়ছে আর আমি একটু তরকারিটা বানিয়ে নিই। কারণ পেঁপেটা কাটতে একটু সময় লেগেছিলো, তো ঘরে পড়বে না একা একা বলে আমি ওকে আমার এখানে নিয়ে চলে এসেছি। আমার পেঁপের তরকারিও করা হয়ে গেছে, কপুর পড়াও হয়ে গেছে। এদিকে আমি আজকে বানাবো শাক চচ্চড়ি আর উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা। তো সেটাই আমি একটা বানানোর জন্য কাটাকুটি করে নিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার একটুখানি পেঁয়াজ আর উচ্ছে কুমড়ো দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব। ওইদিকে শাক চচ্চড়ি বানাবো বলে
এটা বানানোর আগে আমি একটুখানি শাকটা ডাঁটাগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ভেজিটেবলসগুলোও কেটে নেব, সেটা এখনও আমার কাটা হয়নি। তো নানা রকম ভেজিটেবলস আর বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে ওই শাক চচ্চড়িটা বানাবো। তো চলো এটা ভাজা ভাজা হোক আর আমি ওগুলো কেটে নিই। এখন বাজে প্রায় 11টা। তো ছেলে মেয়েদেরকে খাবার দেওয়ারও সময় হয়ে গেছে, যেহেতু ওরা মুড়ি তরকারি খেতে পছন্দ করে না। আমি মুড়ি বাগানে কৃষকদের জন্য আমি টিফিনে তরকারি বানিয়েছিলাম, ওরা ওগুলো খাবে না বলে সেই জন্য আমি ওদেরকে একটু ছাতু শরবত বানিয়ে দিই, সাথে আমিও খেয়ে নিই। 3জনকার 3টে গ্লাস নিয়ে নিলাম। এবার ছাতুটাও রয়েছে, ছাতুটা দিয়ে একটু শরবত বানিয়ে দিই। ছাতু, লেবু আর লবণ দিয়ে একটু শরবত করি, চিনি দেবো না, কারণ গোপুসোনা চিনি দিয়ে শরবতটা খেতে পছন্দ করে না, আর চিনিটা দিয়ে খেলে অ্যাসিডটাও হয়, সেজন্য আমরা চিনিটা স্কিপ করেই যাই। আর নর্মাল ওয়াটার দিয়েই বানাবো, সাথে এক টুকরো বরফ দিয়ে দেব, কারণ ভীষণ গরম করছে রান্না করতে করতে। ওই এক টুকরো বরফটা বেশ শরীরটা খারাপ হলেও ওটা বেশ একটুখানি শান্তি দেবে। তো চলো, আমার প্রায় ছাতু শরবত তৈরি হয়ে গেছে। এদিকে গোপু সোনাকেও দিয়ে দিয়েছি, এই যে ও খাচ্ছে, ওর দিদিও খাচ্ছে, অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। ওরা খেতে থাকুক, ওদের সাথে আর বেশি সময় কাটালে চলবে না। আমাকে রান্নাঘরে এখন মেন রান্নাটাই আমার বাকি রয়েছে, যেটা বেশ সময় সাপেক্ষ। আগে আমি তেলের কৌটোটাতে তেলটা ঢেলে নিলাম, কারণ তেলটা শেষ হয়ে এসেছিলো। তো তারপর আমি কি বানাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই তেলটা ঢালার আগে আমি বেশ কিছু কাজও অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার এই রান্নাঘরের জায়গাটা বেশ শর্ট। তো নানা যে ভেজিটেবলসগুলো কাটার কথা ছিল সেগুলো সবই কেটে নিয়েছি। ফ্রিজ থেকে মাছের মাথাটাও বের করে নিয়েছি, বের করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে একদম কড়াতে ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখো, আমার এই যে মাছের মাথাটা ওখানে হচ্ছে, আর আজকে বানাবো একটু মাটন। তো সেটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ওইদিকে ওটা হতে হতেই আমার একটা কাস্টমার এসেছিলো, তো তাকেই আমি জিনিসগুলো দেবো বলে আবার ঘরে এসেছি। তো দেখো, যতই কাজ থাকুক, এটা হচ্ছে আমার একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। তো কাস্টমার আসলে যখনই আসুক না কেন, মনটা বেশি ভালো লাগে। এটা একটা আলাদা একটা এনার্জি, আরও কাজে এনার্জি চলে আসে বলতে পারো। তো আমার থেকে যে কুর্তিগুলো নিয়েছিল, সেই কুর্তিগুলো একটু গায়ে ফেলে দেখছিল লেন্থটা ঠিক আছে কি না, যেহেতু একটু বেশ লম্বাই। তো ঠিকঠাকই ছিল। তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি, দেখো। আমি তো আজকে ওই কুমড়ো দিয়ে শাকের তরকারিটা বানাবো, সেই জন্য কুমড়োটা কেটেছি। তো ওই বাকি কুমড়োগুলোকে আমি এইভাবেই খবরের কাগজে মুড়ে এরকমভাবে রেখে দিই ফ্রিজে। কোনো রকম খোলা অবস্থাতেও রাখি না বা প্লাস্টিকে দিয়েও রাখি না, কারণ এইভাবে কাগজ দিয়ে রাখলে প্রায় 15-16 দিন আমার কুমড়োগুলো ভালো থাকে। না হলে কুমড়োগুলো ছাতা পড়ে গিয়ে নরম হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তো এইভাবে কন্টেনারের মধ্যে ওটা মুড়ে আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো। এই টিপসটা আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল বলে মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা সময় পার করে ফেলেছি, মাংসটাও একদম কষানো অবস্থাতেই তোমাদের সামনে নিয়ে এসে হাজির করলাম। প্রথম থেকে দেখানোটা পসিবল হয়নি, কারণ আমার মেয়ের ফোনটার দরকার পড়েছিল, ওর কি প্রয়োজন ছিল, তো সেই কারণে ফোনটা নিয়ে গেছিলো। ওর পড়াশোনার ক্ষেত্রে ওইটা আগে দরকার ছিল, তো আমি মনে করেছিলাম সেই জন্য ওকে আমি ওটা দিয়েও দিয়েছিলাম। তো এই দেখো, আমার হলুদের কৌটে হলুদটাও বাড়ন্ত হয়ে গেছিলো, ওটাও ঢেলে নিলাম। তো এবার চলো মাংসটা কষানো হোক। তারপর আমি একটুখানি চলে এসেছি, ছেলে মেয়েদের স্কুল ড্রেসগুলো লাগবে, ওই জন্য একটুখানি এটা ভেজাতে চলে এসেছি। এটা আরেকবার যখন রান্না করে স্নান করতে আসবো তখন কেচে নেব। আর এই যে আমার উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজাটা, এটাও হয়ে গেছে, এটাও তোমাদের সাথে শেয়ার করি। এর মাঝে গিয়ে দেখলাম একদম মাংসটা প্রায় কষানো মোটামুটি একেবারেই বলতে পারো কমপ্লিট, বেশ ড্রাই হয়ে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এটা আমি 2টো সিটি দেওয়ার জন্য প্রেসারে দিয়ে দেব, তাহলে জিনিসটা সফট হবে আর গোপুসোনাও খেতে সুবিধা হবে। বা আমি এইভাবেই যদিও করি। আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিই, তারপর সেটা প্রেসার কুকারে একটু গরম জল করে নিয়ে তার মধ্যেই কষানো মাংসটা কড়া থেকে দিয়ে 2টো কি 3টে যেটা যেমন প্রয়োজন হয় সেরকম সিটি দিয়ে দিই, তারপর সেটা নামিয়ে নিই। এদিকে প্রেসারের সিটি পড়ুক,
ততক্ষণে আমার রান্না করতে করতে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি বেসিনে মেজে নেওয়ার চেষ্টা করছি। তো যা দু একটা থাকবে সেগুলো পরে বৌদি মেজে দেবে। তো আপাতত যেগুলো ছিল সেগুলো মেজে নিলাম। এই যে বলেছিলাম না সানবির ফোনটা দরকার পড়েছিল, এই যে ওই একটা ড্রয়িং করবে বলে ফোনটা নিয়ে এসেছিল। তো এই দেখো ড্রয়িংটা করছে, ভালোই হচ্ছে, খারাপ হয়নি। আমাকে ওই জন্য দেখতে ডাকলো, মা কেমন হচ্ছে দেখবে চলো। আর ওই দিকে গিয়ে দেখি প্রেসারের মাংসটাও একদম হয়ে গেছে, কালারটাও বেশ ভালো এসেছে। তারপর কিছুক্ষণ বাদে এসে দেখি ওর রং টং সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো আমার ছেলের প্রচুর কিন্ডার জয়ের খেলনা আছে, আরও অনেক খেলনা ছিল। আগে এই জিনিসটা আমি করিনি। তো এখন এত ছোট ছোট খেলনাগুলো, সেগুলোকে বড্ড হারিয়ে ফেলার চান্সেস থাকে। আগে অনেক খেলনা হারিয়েও ফেলেছে। এখন আমি এগুলোকে কন্টেনারে করে রেখে দিই, যাতে সহজেই ওর প্রয়োজন মতো নিয়ে খেলতে পারে। এটা তোমাদেরকে শেয়ার করলাম এই কারণেই, তোমাদের বাড়ির বাচ্চারাও এরকমভাবে কিন্ডার জয় খায়, তো তোমরাও এইভাবে কন্টেনারে রেখে দিও। এত সুন্দর সুন্দর খেলনা ফেলতে মন চায় না, তো হারিয়ে গেলেও মনটা খুব খারাপ হয়। যেগুলো ওরা অর্গানাইজ করতে পেরেছে সেগুলো করেছে, যেগুলো করতে পারেনি তো সেগুলো দু একটা হারিয়ে গেছে। আর মোটামুটি যেগুলো ওরা সমস্তটাই বানিয়ে ফেলেছে সেগুলো আমি ওইভাবেই রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখো, আর একটা টিপস দেখো, এই যে 10 টাকার পাতার যে টিপগুলো পাওয়া যায় না, যেগুলো পাতার মধ্যে আটকানো থাকে না, লুজ থাকে, তো সেই টিপের পাতাগুলো কিছুদিন পর টিপের পাতার আঠাগুলো, মানে যেটা পাউচটা রয়েছে সেই পাউচের আঠাটা নষ্ট হয়ে যায়। তো এই টিপগুলো অনায়াসেই সেখান থেকে পাউচ থেকে বেরিয়ে পড়ে যায়। তো আমি এই কন্টেনারে করে রেখে দিই টিপগুলো, যাতে আমি সময়ে পেয়ে যাই। আর এই যে মশা মারার কয়েলটা আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে বানিয়েছিলাম, সেটাও তোমাদেরকে একবার দেখে নিলাম। আর এই যে ক্লে দিয়ে আমার সানভি আমার সানভি একটা মডেল বানিয়েছে, সেটা হচ্ছে পান্ডার। তো একটা কান খুলে গেছে, তো এগুলো দেখতে দেখতে ওটা আমার হাতে পড়লো বলে ওটাও নিয়ে নিলাম। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, আর এই যে কন্টেনারটা দেখছো, এর মধ্যে আমি এখন না খুচরো পয়সা রাখতে শুরু করেছি। এর আগে হয়তো রাখতাম না, মানে সেই জন্য আর খুচরো পয়সাগুলো সহজে চট করে পেতাম না। যে চেঞ্জেস খুচরো পয়সাগুলো পাই সেগুলো এখন এই কন্টেনারের মধ্যে রাখায় আমার খুবই সুবিধে হয়েছে, আর সেগুলো চটজলদিও খুঁজেও পাচ্ছি। আর এই যে কাপটা দেখছো, এটা একটা আইসক্রিমের কাপ। এটাকে সানভি নতুন একটা রূপ দিয়েছে রং করে। আর এর মধ্যে আমি গার্ডার, ক্লিপ, রোজ ইউজের জন্য বা সাইড ক্লিপ, এগুলো এর মধ্যে রাখি যাতে সহজেই খুঁজে পাই। এগুলো আগে আমি রাখতাম আমার ড্রেসিং টেবিলের সামনে ট্রের মধ্যে, কিন্তু আমার থেকে আমার ছেলের প্রয়োজনটা সব থেকে বেশি বলে সেগুলো নিয়ে নানা রকম কাজ করতো, আর আমি সময় পেতাম না। তো চলো, এটা করতে করতেই তোমাদের সাথে শেয়ার করতে করতেই আমার একটা ফোন এসেছিলো পার্সেলের। তো এই যে পার্সেল আমার এসে গেছে, পার্সেলটা তোমাদের সামনে আনবক্সিং করব। আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1টা। বেশ কিছুক্ষণ আগেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর একবার স্নান করে নিয়েছি। আর মিশো থেকে যে পার্সেলটা এসেছিলো তখন তোমাদেরকে দেখালাম যে একটা পার্সেল এসছে, সেটা তখন আর খুলে দেখার সময় হয়নি। তো এই যে সেই পার্সেলটা, চলো দেখি, তোমাদের সামনে আমি আনবক্সিং করব। কি কেমন কি হয়েছে তোমরা দেখতে থাকো, আর কি এসছে তোমরা সেটা জানতে পারবে। চলো। ওই যে সেই স্টোরেজ ব্যাগগুলোই এসছে, কারণ আমার দেখে একটা দিদিভাই অর্ডার করতে বলেছিল আমাকে, তো আমারই রিলেটিভস, তো তার জন্যই সেই আমি অর্ডার করে দিয়েছিলাম। তো সেই স্টোরেজ বক্সগুলো এসছে। আমার কালারটা একটু হালকা ছিল, হোয়াইটের ওপর ছিল, আর এটা অ্যাশের ওপর এসছে। এগুলো সত্যি খুব কাজের একটা জিনিস, আমি নিজেও ইউজ করছি। 8খানা আছে, তো তোমরাও নিতে পারো, গিয়ে দেখতে পারো অনলাইনে সার্চ করলে, বা আমাকে চাইলেও লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি। তো এই হলো জিনিস। হ্যাঁ, আর একটা কথা, যারা ধরো জানো তারা তো জানোই,
আর যারা জানো না তাদেরকে বলি, এই যে এইগুলো দেখো এরকমভাবে প্রত্যেকটাতে জিপ লাগানো আছে এবং কোনো রকম ভেতরে ধুলো ময়লা পড়বে না জিনিস রাখলে, এরকমভাবে সুন্দর করে আটকে দিলে কোনো রকমভাবে পড়বে না। এবং দুখানা লকও আছে, তো তাতে সুবিধে হবে, একটা যদি মানে খারাপ হয়ে যায় আর একটা জিপ দিয়ে এটা টানা যাবে জিপটা। কেমন হয়েছে জানিও, আর তোমাদের ভালো লাগলে তোমরাও পারচেস করতে পারো, আর আমার থেকে লিঙ্কটা চাইলে আমিও শেয়ার করে দেবো। তো দেখো চলো আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। ছেলেকে ধরো বাড়িতে বাচ্চা থাকলে তো অনেকেই অনেক রকম চকলেট দেয়। আমার ছেলেকেও যারা যারা ভালোবাসে তারা প্রচুর চকলেট বিস্কুট এরকমভাবে দেয়। তো এইগুলোকে আমি না এই কন্টেনারের মধ্যে রেখে দিই, কারণ চকলেটে ধরো একটা চকলেটের মধ্যে একটা চকলেটের প্যাকেটে অনেকগুলোই চকলেট থাকে, তো একটা খেলো বাকিগুলো যেমন এটাতে বাকিগুলো রয়ে গেল, তো সেগুলো যদি ও নিজের প্রয়োজন মতো নিয়ে এরকমভাবে টেবিলে রেখে দিত, তো সেখানে নানা রকম পোকামাকড় কিংবা ধরো পিঁপড়ে হতো। তো এখন থেকে আমি এই কন্টেনারে রেখে দেওয়াতে ও নিয়ে আবার খেয়ে কন্টেনারে যেটুকুনি না খায় সেটুকুনি রেখে দেয়, তো তাতে জিনিসটাও ভালো থাকে আর ওর প্রয়োজন মতো নিতেও পারে। আর না হলে আমি ওকে চিৎকার করতাম যে তুই খেয়ে আবার টেবিলে রেখে দিয়েছিস, আমাকে বলিসও নি, খোলা পড়ে আছে। তো এই দেখো একদম চলে এসেছি লাঞ্চ টেবিলে, যেহেতু ওরা হালকা একটা শরবত খেয়েছিল ওই জন্য ওদেরকে একটু সকাল করেই খাবারটা দিয়ে দিলাম। ওদের খাবার বেড়ে নিয়েছি, যা যা রান্না করেছি। আর আমার আজকে গোপু সোনা একদম নিজের হাতে সুন্দর করে খেয়েছে, একটু আধটু ছড়িয়েছে বাট ও এখন একটু একটু খেতে শিখছে নিজের হাতে। খুব সুন্দর করেই খেয়ে নিয়েছে, একটু একটু মাংসটা ঝাল হয়েছিল বলে তো হুশহাস করেই ও খেয়ে নিয়েছে, ও কোনো রকম বায়না করেনি। তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ বাদে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এরপর দুপুর হয়ে গেছে, তো দেখো আমাদের লিচু গাছে লিচু পাড়তে এসছে। তো বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল, তো সেই দাদার সময় হচ্ছিল না বলে সে আসতে পারছিল না। তো আজ সেই দাদা লিচু পাড়তে এসছে, তোমাদের সাথে মনে হলো একটুখানি শেয়ার করি কিভাবে কি লিচু পাড়ে। দেখো ওই যে দড়ির সাহায্যে লিচুর ঝুড়িটা তলায় নামায় আর একটা ঝুড়ি ওপরে বেঁধে দিতে হয়, ও গাছের লিচুগুলো পেড়ে পেড়ে ওই ঝুড়িতে জমা করে, আর এই ঝুড়িটা ওপর থেকে পেড়ে নিচেতে রেখে এবার এই লিচুগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো এটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে বেশ ভালো গাছে লিচু হয়েছিল, আম তো একদমই হয়নি কিন্তু লিচু খুব হয়েছিল, তা সত্ত্বেও লিচুগুলো পাড়ার অভাবে অনেকটাই নষ্ট হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যদি একটুও তোমাদের মনে জায়গা করে নেয় তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে